তোমরা তো এখনো অনেকে আসছোনি, আমি কি ক্লাস শুরু করে দেবো? আজকে ক্লাসটা শুরু করতেও দেরি হয়ে গেছে। তোমাদের এই অনলাইন ক্লাসের জগতে তোমরা তো ভালো আছো নাকি? কেমন আছো? আলহামদুলিল্লাহ। কথা তো আসতেছে না, কে বলতেছিলে কথা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি অনেকের জি কথা। স্যার, জি স্যার, জি স্যার, শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, শুনতে পেলে তো ভালো। কিন্তু কে জানি কথা বলতে চাচ্ছিল, কিন্তু কথা আসতেছিল না আর কি। ওকে, আজকে আমাদের বলা যায় সেকেন্ড লেকচার অথবা থার্ড ক্লাস। তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো, গত ক্লাসে আমরা মূলত কিছু আলোচনা করেছিলাম যে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশ এন্ড ফিশারিজ নিয়ে আর কি। কিছু মাছ নিয়ে কথা বলেছিলাম যে কোন কোন মাছ আমাদের কালচারে হচ্ছে, কোনটা এক্সোটিক ফিশ। এগুলো নিয়ে তোমরা বিস্তারিত নিজেরাই পড়ে নিবে, কারণ এগুলো নিয়ে অনেক বেশি লিটারেচার অ্যাভেলেবেল। আমি না বললেও তোমরা আমার থেকে অনেক বেশি জেনে যাবে। তো ওটা থেকে গত প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশ ফিশ এন্ড ফিশারিজ ইন বাংলাদেশের মধ্যে একটা জিনিস তোমরা দেখে নিবা, সেটা হলো বর্তমান প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স। ডফের একটা বই আছে, সেখানে প্রতি বছর তারা এই ধরনের স্ট্যাটিস্টিক্স বের করে। তো ওটা তোমরা দেখে নিও, অথবা আমার তোমার কাছে না থাকলে আমি তোমাদেরকে তার একটা অংশ তোমাদেরকে দিয়ে দেবো এক সময় আর কি। তো আজকে আমাদের কথা বলবো আমরা এইজ এন্ড গ্রোথ অফ ফিশ নিয়ে। কেউ কি বলতে পারো আসলে এজ কি? এজ একটা সংখ্যা, তাই না? গ্রোথ কি তাহলে? স্যার বৃদ্ধি। বৃদ্ধি, তাই না? মানুষের সবার জীবনে এই গ্রোথ এবং এজ খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? সময়ের সাথে সাথে প্রত্যেকটা অ্যানিমেলেরই বয়স বাড়ে এবং তার কিছু পরিবর্তন হয়। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাই হচ্ছে বলা যায় গ্রোথ, আমরা যদি বলি এক কথায় বলি। তো এখানে এখানে কি বলার চেষ্টা করছে সেটা আমরা আজকে দেখবো আর কি। এজ এন্ড গ্রোথ আর ক্লোজলি রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার, একটা একটার সাথে খুবই সম্পর্কযুক্ত। গ্রোথ অফ ফিশ ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ অ্যান্ড ওয়াইট উইথ ইনক্রিজ অফ এজ। আমরা যদি গ্রোথকে ডিফাইন করি, গ্রোথ অফ ফিশ ইজ দি চেঞ্জ ইন দি লেন্থ এন্ড ওয়াইট উইথ দি ইনক্রিজ অফ এজ। বয়স বাড়ার সাথে সাথে মাছের দৈহিক যে দৈর্ঘ্য এবং ওজনের পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে গ্রোথ। তাহলে সেটা গ্রোথ হচ্ছে কি? গ্রোথ অফ ফিশ ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ এন্ড ওয়েট উইথ ইনক্রিজ অফ এজ। গ্রোথের সাথে আরেকটা জিনিস চলে আসতে পারে, সেটা হচ্ছে আমরা বলি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। যদি তাহলে গ্রোথ, while growth in fish is the progressive increase in size, বলছে গ্রোথ যেখানে হচ্ছে এক ধরনের শেপের অথবা দৈর্ঘ্যের পরিবর্তন, সাইজের পরিবর্তন। ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট ইজ দি progressive acquisition of various life function relating to the complete their life history. ডেভেলপমেন্ট হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অথবা দৈহিক বৃদ্ধির সাথে সাথে, বয়স এবং দৈহিক বৃদ্ধির সাথে সাথে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে অথবা একটা অর্গানিজমের মধ্যে যে ধরনের চেঞ্জ গুলো হয়, ফাংশনাল চেঞ্জ গুলো হয়, অথবা ফাংশনাল যে পরিবর্তন গুলো হয় আমাদের, সে ইন্ডিভিজুয়াল গুলো কিছু ক্ষমতা অর্জন করে, নতুন নতুন ফাংশন প্লে করার, নতুন নতুন ক্ষমতা অর্জন করে, তার দৈহিক গঠন চেঞ্জ হওয়ার সাথে সাথে, সেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। উদাহরণস্বরূপ বলতে পারি, বাচ্চা শিশু যখন বড় একটা বড়
ছোট থাকে তখন সে হাঁটতে পারে না, আবার যখন একটু বড় হয় তখন সে হাঁটতে পারে। এরকম করে করে তার দৈহিক পরিবর্তন হচ্ছে। এটাই বলা হচ্ছে ডেভেলপমেন্ট। ফিশের ক্ষেত্রে যদি বলি, উদাহরণ দিয়ে বলি, লার্ভি থেকে ফিশ লার্ভি থেকে কি হচ্ছে, ফিঙ্গারলিং হচ্ছে, ফিঙ্গারলিং থেকে জুভেনাইল হচ্ছে, জুভেনাইল হয়ে সে অ্যাডাল্টে হচ্ছে। তার মধ্যে প্রতিটা স্টেজে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, তার ভিতরে ইন্টারনাল অর্গানস গুলো ডেভেলপড হচ্ছে, তার মধ্যে ফাংশনাল হচ্ছে। যেমন জুভেনাইল থেকে যখন অ্যাডাল্ট হয় তখন তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি আসে, সেক্স গ্ল্যান্ড গুলো ফাংশনিং হয়। এটা এক ধরনের ডেভেলপমেন্ট। এই ধরনের এরকম অনেক কিছু ডেভেলপমেন্ট হতে থাকে। মাউথ, আমরা যদি ফিশের কথা বলি, যখন ছোট থাকে, ফিঙ্গার লার্ভি থাকে, লার্ভি থেকে যখন সে ফ্রাই হয় তার মাঝখানে সে কি হয়, তাদের মাউথ ওপেনিং হয় এবং সেখান থেকে সে খাবার গ্রহণ করে, তাদের স্টোমাকের ফাংশনালিটি চলে আসে। Both growth and development depend on various intrinsic and extrinsic factor, of which age is the most important triggering one. বলছে এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই গ্রোথ আর ডেভেলপমেন্ট গুলো অনেকগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে বয়স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অথবা স্টিমুলি, যে যার মাধ্যমে এই চেঞ্জ গুলা হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে তোমার এই ফ্যাক্টর গুলো বিভিন্ন ভাবে তোমাকে সহায়তা করে তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে। অ্যাপ্লিকেশন অফ নলেজ অফ এজ এন্ড গ্রোথ অফ ফিশ, আমরা যদি বলি যে এই এজ এন্ড গ্রোথ জেনে আমরা কি লাভ, আমাদের কি কাজে আসবে, এর কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্সটা কি? বলছেন নো দি টাইম অফ সেক্সুয়াল ম্যাচুরিটি, স্পনিং টাইম, গ্রোথ রেট। আমরা একটা মাসের এজ এবং গ্রোথ থেকে কি কি জানতে পারি, তাদের কখন তারা সেক্সুয়ালি ম্যাচুর হবে, কখন তাদের স্পনিং টাইম এবং তাদের গ্রোথ রেট কিরকম। Growth rate and age of fish also indicate the size of fish at different stages. বলছে গ্রোথ রেট এবং এজ, এই দুটো জিনিস আবার একটা ফিশের বিভিন্ন সাইজকে বা বিভিন্ন স্টেজকে নির্ধারণ করে বা স্টেজকে ডিফাইন করে। যেমন ফ্রাই, যখন একটা মাছ ফ্রাই থাকে তখন তাদের এই বয়স কত এবং গ্রোথ রেট কত, সেটা সেই ফিশের জন্য, সেই অবস্থার জন্য ইউনিক। একইভাবে যখন ফিঙ্গারলিং হয়, আবার যখন অ্যাডাল্ট হয়, তখনও তাদের এই গ্রোথ রেট এবং তাদের যে বয়স, সেটাও ওই নির্দিষ্ট স্টেজের জন্য নির্ধারিত। গ্রোথ রেট অফ ফিশ ইন্ডিকেটস দি সুইটেবিলিটি অফ পার্টিকুলার স্পিসিস ফর অ্যাকোয়াকালচার। বলছে কোন কোন মাছের গ্রোথ রেট কিরকম, সের উপর ভিত্তি করে তার সেটা অ্যাকোয়াকালচারে কতটা সুইটেবল হবে সেটা নির্ধারণ করা যায় বা সেটা নির্ধারণ করা হয়েছে এবং হচ্ছে। স্টাডি অফ এজ এন্ড গ্রোথ ইজ হেল্পফুল ফর ইন ফিশারিজ প্রোডাকশন অ্যাজ ওয়েল এজ ইন ফিশিং। বলছে মাছের বয়স এবং গ্রোথকে স্টাডি করলে কি করা যাবে, আমাদের ফিশারিজ প্রোডাকশনকে আমরা বিভিন্নভাবে ডেভেলপ করতে পারি। যে মাছটার গ্রোথ রেট বেশি এবং অল্প বয়সেই তাদের অ্যাকচুয়াল ম্যাচুরিটি আসে, বা এই ধরনের যদি ইনফরমেশন আমাদের কাছে থাকে, তাহলে সেটা অ্যাকোয়াকালচারে নিয়ে আসা যাবে। অথবা ওপেনেটরে যদি তার ম্যানেজমেন্টকে আমরা ফলপ্রসূ ভাবে করতে পারবো। যেমন ইলিশের ক্ষেত্রে, ইলিশের বায়োলজি, বিশেষ করে তাদের কোন বয়সে তারা মাইগ্রেট করে, কোন বয়সে তারা স্পনিং করে, তাদের স্পনিং প্যাটার্নটা কিরকম, এবং কখন তারা জাটকা থেকে আবার তারা কখন জাটকা হয়, জাটকা থেকে আবার বড় হতে তাদের কত সময় লাগে, এই ধরনের যে ইনফরমেশন গুলো, সেগুলো জানার কারণে দেখা যায় আমাদের ফিশারিজ সায়েন্টিস্টরা যারা ওই সেক্টরে কাজ করে, তারা তারা সেইভাবে সুন্দরভাবে ম্যানেজ করার কারণেই, অথবা অপারেটর ফিশারিজ ম্যানেজমেন্ট তারা সব ফলপ্রসূভাবে করতে পারার কারণেই তখন দেখা গেছে কি আমাদের ইলিশের প্রোডাকশন বেড়ে গেছে। কয়েক বছরে ইলিশের প্রোডাকশন কয়েক গুণ হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেকটা ফিশের ক্ষেত্রে আমরা সেভাবে তাদেরকে ম্যানেজ করতে পারি, যদি আমরা তাদের এই এই বায়োলজি সম্বন্ধে, বিশেষ করে এজ এবং তাদের গ্রোথ প্যাটার্ন সম্বন্ধে গবেষণা করি অথবা আমাদের জানা থাকে। আমরা এখন দেখি আসলে কি কি ফ্যাক্টর এই গ্রোথ রেট কে ইনফ্লুয়েন্স করে। তার মধ্যে একটা বলেছিলাম যে এজ, ফিশ কন্টিনিউ টু গ্রো throughout their life, but with increasing age, growth rate is slow, and in extreme old age, fish growth is extreme slow. ওই যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই কমন আসলে, আর মানুষের ক্ষেত্রে তো এটা নেগেটিভ হয়ে যায় এক সময়।
যে বয়স বাড়ার সাথে সাথে ফিশ তাদের গ্রোথ রেট কমতে থাকে। যখন আর্লি স্টেজে থাকে তখন গ্রোথ রেট বেশি থাকে, প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে তাই এটাই হয়। এবং গ্রোথ রেট স্লো হয়ে যায় তাদের বয়স যখন বাড়ে, এবং যখন একটা মাছ অনেক বেশি বয়স্ক হয়ে যায় তখন তাদের গ্রোথ রেটটা এক্সট্রিম স্লো হয়ে যায়। আর অন্য অ্যানিমেলের ক্ষেত্রে সেটা, বিশেষ করে হিউম্যানের ক্ষেত্রে সেটাও নেগেটিভ হয়ে যায় অনেক সময়। আর নেগেটিভ হয়ে যায় মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষ বাড়ে, তারপরে কমে যায়, তারপরে স্লো মানে স্ট্যাটিক হয়ে যায়, তারপরে আস্তে আস্তে আবার ডিটোরেট করতে থাকে সেলগুলো। ডিফারেন্ট লোকালিটিস, একই ইন্ডিভিজুয়াল কোনো মাছ যদি ময়মনসিংহ অঞ্চলে চাষ করা হয়, আবার কোনো মাছ যদি চিটাগাং রিজনে চাষ করা হয়, অথবা আবার যদি বলি কোনো মাছ যদি ইউরোপে চাষ করা হয়, তখন তাদের গ্রোথ রেট আলাদা হবে, তাদের গ্রোথ প্যাটার্নটা আলাদা হবে। বিশেষ করে আমরা উদাহরণ যদি বলি কমন কার্প, আমরা সবাই চিনি কমন কার্প বলছিল কি ইউরোপিয়ান কমন কার্প, ইউরোপ থেকে আসছে তাই না, অরিজিন ইউরোপ থেকে। ইউরোপে তাদের গ্রোথ প্যাটার্ন আর বাংলাদেশে আমাদের এই ট্রপিক্যাল রিজনের গ্রোথ প্যাটার্ন আকাশ পাতাল পার্থক্য। ওখানে একটা মাছ 2-2.5 কেজি হতে, কমন কার্প 2-2.5 কেজি হতে কয়েক বছর লেগে যায়, আর আমাদের দেশে দেখা যায় 1 বছরে সেটা হয়ে যাওয়া সম্ভব, কারণ টেম্পারেচারের বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো পার্থক্যের কারণে। আবার যদি এত ডিফারেন্স নাও বলি, বাংলাদেশের ক্ষেত্রেই বিভিন্ন রিজন অনুযায়ী তাদের গ্রোথ রেটের মধ্যে পার্থক্য রয়েছে। সিজনাল ইফেক্ট, শীতকালে যেরকম একটা মাছ গ্রো করবে সামারে সেরকম করবে না, তোমরা সেটা জানো। তো একইভাবে টেম্পারেট রিজনে যে মাছগুলো গ্রো করবে যেরকম ভাবে, সরি, টেম্পারেট রিজনের মাছগুলো যেরকম তাদের গ্রোথ রেট থাকবে, আমাদের ট্রপিক্যাল রিজনের মাছগুলো সেরকম গ্রোথ রেট থাকবে না। অ্যাভেলেবিলিটি ফুড এন্ড অক্সিজেন, খাবারের সাথে তাদের গ্রোথ রেটের সম্পূর্ণ সম্পর্ক রয়েছে। ইন ইকোলজিক্যালি ব্যালেন্সড ওয়াটার বডি growth rate is high because food and optimum level of different physical chemical parameters। বলছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যদি অপটিমাম থাকে এবং সেখানে যদি পর্যাপ্ত খাবার থাকে, তার যে গ্রোথ রেট হবে। আবার যদি সেই প্যারামিটার গুলো অপটিমাম না থাকে, খাবার পর্যাপ্ত না থাকে, তাদের গ্রোথ রেট কম থাকবে। পপুলেশন ডেন্সিটি, হায়ার পপুলেশন, যদি ফিশ স্টকিং ডেন্সিটি বা পপুলেশন ডেন্সিটি খুব বেশি থাকে তখন গ্রোথ রেট কম থাকবে, আবার কম থাকলে গ্রোথ রেট বেশি থাকবে। আর বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ ক্যারেক্টারের কারণে গ্রোথ রেট ভ্যারি করে, যেমন কিছু মাছ আছে যারা খুব অল্প সময়ে খুব বেশি বাড়ে, আবার কিছু মাছ আছে তাদের বডি সাইজ কম, তাদের গ্রোথ রেট কম। যদি উদাহরণস্বরূপ বলি শার্ক, তিমি, এদের গ্রোথ রেট, তিমি যদিও মাছ না কিন্তু এদের গ্রোথ রেট কম। যদি আমি একটা আমাদের ছোট্ট একটা মাছের কথা বলি, যেমন উদাহরণ এখানে বলা হচ্ছে গোবি, তাহলে দুটার মধ্যেই 2 রকম পার্থক্য পাবো তাই না, গ্রোথ রেটের মধ্যে পার্থক্য পাবো কেন? এটা তাদের একটা অ্যাডাপটিভ ক্যারেক্টার বলা হচ্ছে এই ধরনের। এটা হওয়ার কারণ হচ্ছে এটা একটা অ্যাডাপটিভ ক্যারেক্টার, পরিবেশে যে পরিবেশে তারা বসবাস করে সেই পরিবেশের সাথে বেঁচে থাকতে গেলে তাদের এই ধরনের ক্যারেক্টার গুলো অ্যাডাপ্ট করতে হয়। এটা হচ্ছে ন্যাচারালি তাদের মধ্যে চলে আসে। তো এখন আমরা চলে যাবো আসলে ফ্যাক্টর গুলো দেখলাম, আসলে মেথড অফ এজ ডিটারমিনেশন। তোমরা বলো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, না থাকে তাহলে আমরা চলে মেথড অফ এজ ডিটারমিনেশন। আমরা তোমার হয়তো জানো অনেকেই যে কি কিভাবে একটা ফিশের এজ কে ডিটারমিন করা যায়, যদি আগে শুনে থাকতে পারো। আমরা বলি সেটা হচ্ছে স্কেল মেথড, তারপরে অটোলিথ মেথড মেথড বুন মেথড। এছাড়াও আরো কিছু আছে, আমরা মূলত এই তিনটাকে হাইলাইট করতেছি, তারপরে ওগুলোর পরে এগুলো যাবো আর কি। স্কেল মেথড হচ্ছে কাউন্টিং অ্যানুয়ালি অন স্কেল, স্কেলের মধ্যে কতগুলো অ্যানোলাস থাকে, অথবা বর্ষ রিং বলি বাংলায় যদি বলি, এই রিং গুলো কাউন্ট করে আমরা ফিশের এজ কে ডিটারমিন করতে পারি। তারপর হচ্ছে অটোলিথ। অটোলিথ হচ্ছে ইন্টারনাল ইয়ারের ভিতরে একটা একটা হাড় আছে, সেই হাড়ের মধ্যে এক ধরনের রিং পড়ে, এই অ্যানোলি পড়ে, সেই অ্যানোলি গুলোকে কাউন্ট করে ফিশের এজ কে ডিটারমিনেশন করা যায়। আর এটা হচ্ছে বোন মেথড, কাউন্টিং অ্যানুয়ালি অন সাম বোনস, অপারকুলাম, ভার্টিব্রাস, সুপ্রা অসিপিটাল আর স্ক্যাপুলা, বিভিন্ন ধরনের যে বোন আছে। তোমরা একটু লাইনে থাকো, হঠাৎ করে
আমরা যে কথাগুলো বলতেছিলাম সেটা হচ্ছে মেথড অফ এজ ডিটারমিনেশন, স্কেল মেথড, কাউন্টিং অফ অ্যানোলি অন স্কেল, এটা হতে পারে। তারপর বিভিন্ন ধরনের বোন দ্বারা হতে পারে, অটোলিথ দ্বারা হতে পারে। তো এগুলো আমরা একটু ডিটেলস দেখবো আর কি, আসলে কিরকম ভাবে কিভাবে হচ্ছে আর কি। আরেকটা হচ্ছে মেথড অফ এজ ডিটারমিনেশন, লেন্থ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে এজ গুলো ডিটারমিনেশন করা যায়। আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে একটা পুকুরের যদি যে কোনো একটা স্পিসিসকে আমরা নির্ধারণ করি যে আসলে এই মাছের ক্ষেত্রে আমরা লেন্থ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখবো আর কি। দেখতে গেলে তখন আমরা তোর 100 মাছ নিলাম, এই পুকুর থেকে স্যাম্পলিং করে 100 মাছ নিলাম, তো সেই মাছগুলোর যদি জাস্ট লেন্থ গুলো আমরা নিয়ে ক্যালকুলেট স্লাইড ক্লিপার্স অথবা যে কোনো স্কেল দিয়ে মেপে নিয়ে যদি আমরা জাস্ট সেটাকে প্লটিং করি, প্লটিং করলে দেখা যাবে এক ধরনের গ্রাফ পাওয়া যাবে। যে আমরা ছবিতে যেরকম গ্রাফ দেখতে পাচ্ছি সেটা হয়তো এরকম একটা পিক অথবা দুইটা পিক, এরকম কয়েকটা গ্রাফ, এরকম পিক অনুযায়ী গ্রাফ পাওয়া যাবে। তো এই পিক গুলো আসলে কি নির্ধারণ করবে? যদি এরকম 100 মাসের স্যাম্পলিং নিয়ে যদি আমরা এরকম একটা গ্রাফ তৈরি করি, তাহলে যদি এরকম দুইটা পিক পাই, তাহলে দেখা যাবে এখানে আমরা বলতে পারবো যে এখানে দুইটা ইয়ার ক্লাসের ফিশ আছে। তো যখন এই যে প্রথম ইয়ার যে পিকটা হবে সেটা হলো ফার্স্ট ইয়ার ক্লাস, আর পরে যে পিকটা হবে সেটা হলো সেকেন্ড ইয়ার ক্লাস। সাধারণত ফার্স্ট গ্রুপকে বলা হয় 1 ইয়ার ওল্ড, সেকেন্ড গ্রুপকে বলা হয় 2 ইয়ার ওল্ড। এরকম যতগুলো পিক পাওয়া হয়, যতগুলো কার্ভ কার্ভ হয়, কার্ভের মধ্যে যতগুলো পিক আসে সবগুলোকে এক একটা ইয়ার ক্লাস হিসেবে ধরে ওইটাকে বলা হয় যে ওইটা হচ্ছে মিন ভ্যালু ওই ইয়ার ক্লাসের জন্য। এবং ওই মিন ভ্যালুর আশেপাশেই হচ্ছে তার গ্রোথ বা লেন্থ থাকবে। এবং সেখান থেকেও আসলে আমরা গ্রোথ প্যাটার্ন, গ্রোথকে নির্ণয় করতে পারি অথবা এজ কে নির্ণয় করতে পারি। এভাবে আমরা হাতে কলমে দেখলে হয়তো এগুলো সহজ হয়, প্র্যাকটিক্যালি যখন তোমাদের ক্লাস হবে তখন যদি সুযোগ থাকে আমরা এগুলো আলোচনা করব। আমরা একটু পড়ি আসলে কি বলছে এখানে। লেন্থ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেথড, এটাকে বলা হয় পিটারসন মেথড। In this method, in the sample of fishes of a particular fish, frequency analysis shows length of individual of one age varying around the mean length according to the normal distribution. এদের যে এরকম প্লটিং করলে যেটা যেই গ্রাফটা আসে এটাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউটেড গ্রাফ বলে আর কি। তো এই গ্রাফের পিক দেখে আসলে বোঝা যাচ্ছে কোথায় হবে আর কি। Data of the sample is plotted and peaks are counted with represent grouping of fishes and successive length. Age groups are thus separated and thus age of a given species is determined. বলছে এইভাবে আমরা এজ কে ডিটারমাইন করতে পারি যে প্রত্যেকটা পিক হচ্ছে একটা একটা ইয়ার ক্লাস, খুব সিম্পলি বললে আর কি। তারপর হচ্ছে আরেকটা হলো পেক্টোরাল স্পাইন অর ফিন রে মেথড। Spine of the pectoral fin also useful in age determination. বলছে পেক্টোরাল স্পাইন থেকেও অথবা ফিন রে থেকেও আমরা এজ কে ডিটারমিন করতে পারি কিভাবে? ফর দিস 3 মাইক্রন অথবা 4 micron thickness sections of spines are cut and mounted in glycerin and then observed in the microscope. বলছে খুবই খুবই অল্প থিকনেস 3 মাইক্রন যেটা বলতে এন্ড 4 অথবা 4 মাইক্রনের সেকশন কেটে সেটাকে গ্লিসারিনে মাউন্টেড করে তারপর মাইক্রোস্কোপের নিচে দেখলে সাধারণত বলছে আমরা এজ কে ডিটারমিন করতে পারবো। সেখানে মেথডটা কিরকম বলছে 1% or 2% of intrinsic anomaly or fin ray। বলছে এই যে স্পাইন নিলাম অথবা রে নিলাম সেটার মধ্যে তাদের যে অ্যানোলির প্যাটার্ন অথবা ফিন রে কনসিস্টেন্সি তারা অথবা রে এর মধ্যে তার যে থিকনেস, বলছে ফিন রে consistency are compared to 15% or 20% annually on the scale and thus age is determined. সে দুটার মধ্যে কম্পেয়ার করে 1% or 2% annually of ফিন রে অথবা তাদের কনসিস্টেন্সি কম্পেয়ার করা হয় 15% আর 20% annually of the স্কেলের যে অ্যানুয়ালের সাথে তার সাথে কম্পেয়ার করা হয় এবং এভাবে এজ কে ডিটারমিন করা হয়। এই কথাটা আমার সাথে কাছে ক্লিয়ার না, আমি হয়তো পরে আবার দেখবো আসলে আসলে কি বলার চেষ্টা করছে। সাধারণত দুইটাকে প্লটিং করলে হয়তো একটা কম্পারিজন চলে আসে আর কি, এভাবে কম্পেয়ার করলে চলে আসে। তারপরে চলে যায় আসলে স্কেল মেথড। আসে দাঁড়াও একটু।
না দেখে নেই অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি দেখবো সমস্যা নেই। তো তারপরে আসলে স্কেল মেথড নিয়ে একটু আলোচনা করি। আসলে দিস মেথড ইজ মোস্টলি কমন ইউজড ফর ডিটারমিনেশন অফ এজ অফ অস্ট্রিকথিস। সাধারণত বনিফিশের ক্ষেত্রে স্কেল মেথডটা খুবই পপুলার। হুইচ আর প্রোভাইডেড উইথ সাইক্লয়েড আর টেনুয়েড স্কেল। সাধারণত যে ফিশের ক্ষেত্রে সাইক্লয়েড আর টেনুয়েড স্কেল আছে তাদের ক্ষেত্রে এই ধরনের স্কেলকে ইউজ করা হয়। স্কেলকে ইউজ করে ওই এসকে ডিটারমিনেশন করা হয়। স্ট্রাকচার অফ স্কেল এন্ড হিজ ডেভেলপমেন্ট ইজ ইউজফুল ইন দি ইন্টারপ্রিটেশন অফ গ্রোথ জোন। সাধারণত স্কেলের যে স্ট্রাকচারটা সেই অনুযায়ী এবং তাদের ডেভেলপমেন্টের প্যাটার্নটাকে ইন্টারপ্রিটেশন করে গ্রোথকে বা গ্রোথ জোনকে নির্ধারণ করা হয় অথবা এজকে নির্ধারণ করা হয়। The structure of scale can be seen very easily under the microscope. সাধারণত মাইক্রোস্কোপের নিচে এগুলো দেখা হয় এবং after washing with dilute solution of caustic soda followed by staining with borax carmine. বলছে কিভাবে করতে হয় সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখা হবে বাট বিফোর ওয়াশিং করতে হবে কিভাবে কস্টিক সোডা দিয়ে, তারপর হচ্ছে স্টেইনিং করতে হবে বোরাক্স কার্মাইন দিয়ে। তো এখানে আমরা দেখো স্কেলের যে ছবিটা দেখো, স্কেলের যে মিডল পোর্শনটাকে এটাকে বলা হচ্ছে ফোকাস। তারপরে চারপাশে এরকম রিং তৈরি হয়, এগুলোকে বলা হয় অ্যানোলি। তো অ্যানোলি গুলো সব অ্যানোলির মাঝখানে আবার আরেকটা অংশ থাকে, এটাকে সার্কলি বলে আর কি। এগুলো হচ্ছে অ্যানোলি গুলো হচ্ছে একেবারে রাউন্ড বা পুরো একটা চক্র সম্পূর্ণ করে। আর সার্কলি গুলো হয়তো দেখা যায় কি অর্ধেক হয় বা একটা নির্দিষ্ট জায়গায় হয়, পুরোটা রাউন্ড একটা সার্কেল কমপ্লিট করে না। তাহলে অ্যানোলি থেকে সার্কলি গুলোকে আমরা সহজেই ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যানোলি গুলো হচ্ছে মোটা একদম থিক থাকবে এবং পুরোটা একটা সার্কেল কমপ্লিট করবে, আর সার্কলি গুলো হচ্ছে পাতলা চিকন চিকন কিন্তু একটা সার্কেল কমপ্লিট করে না। তাহলে একটা অ্যানোলি থেকে আরেকটা অ্যানোলি দূরত্ব আমরা সহজেই বা ফার্স্ট অ্যানোলি বা কোনটা সেকেন্ড অ্যানোলি সেগুলো থেকে আমরা সহজেই যে মাইক্রোস্কোপ নিচে দেখলে বুঝতে পারবো। তো একটা স্কেলের, এটা একটা সাইক্লয়েড স্কেল বলা হচ্ছে, যে সাইক্লয়েড স্কেলের বা একটা স্কেলের দুটো পার্ট থাকে, একটা হলো অ্যান্টেরিয়র পার্ট আর একটা বলা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। তো অ্যান্টেরিয়র পার্টটা সাধারণত এমবেডেড অবস্থায় থাকে ফিশের মধ্যে এবং এই পার্ট থেকেই সাধারণত এজ কে ডিটারমিনেশন করা হয়। এছাড়াও এর মধ্যে এই যে স্কেলের মধ্যে আরো কিছু অংশ থাকতে পারে, সেটাকে বলা হয় বিভিন্ন ধরনের স্পট থাকতে পারে, সেটাকে বলা হয় ক্রোমাটোফোর। তারপরে ক্রোমাটোফোর গুলো সাধারণত বিভিন্ন পিগমেন্টেড হতে পারে, ব্ল্যাক হতে পারে বা আদার কোনো পিগমেন্ট হতে পারে। তো এই স্কেল গুলো থেকে অথবা এই প্যাটার্ন থেকে কিভাবে আমরা এজগুলো ডিটারমিনেশন করবো, যে প্রত্যেকটা অ্যানোলি যে ফার্স্ট যে রিং তৈরি হয় ফোকাসের পরে, ফোকাসের প্রথম যে রিং তৈরি হয়, প্রথম যে অ্যানোলি তৈরি হয়, এটাকে এটা নির্দেশ করে সাধারণত ফার্স্ট 1 year old, এবং সেকেন্ড পরের যে অ্যানোলি সেটা সেকেন্ড ইয়ার, এবং প্রতি বর্ষ এটাকে বলা হয়, আবার বাংলায় যদি বলি বর্ষ রিং বলি আমরা, তাই না? বর্ষ রিং গুলো দেখে বলা যায় আসলে ফিশটা কত এজ, কত তার বয়স কত। আমরা একটু টেক্সট গুলো দেখি। এট দ্য টাইম অফ ডেভেলপমেন্ট অফ স্কেল, focus is established first and represents the original size of the scale. As scale grows older, the other structure are added and perform their function. বলছে ইনিশিয়ালি যখন একটা ফিশের স্কেল ডেভেলপ হয় তখন ফোকাসটাই ডেভেলপ হয় এবং তার চারপাশে বাকি অংশগুলো আস্তে আস্তে বয়সের সাথে সাথে ডেভেলপ হতে থাকে। The groups and circuli represent growth activity. বলছে এদের মধ্যে যে খাসগুলো থাকে অথবা যে সার্কুলি থাকে অথবা অ্যানোডগুলো তৈরি হয় সেগুলোই সাধারণত গ্রোথ অ্যাক্টিভিটিকে প্রদর্শন করে। The annually are complete and more widely spaced and circular troughs beside. এটা কি লেখা হয় কেটে গেছে। Besides a few incomplete and narrow circuli, বলছে annually গুলো হচ্ছে কমপ্লিট এবং more widely spaced. A number of annually represent the age of fish in a year. সাধারণত যতগুলা annually ততগুলা তোমার ফিশের এজ তত। Annually are the best seen at the anterior part of the scale. সাধারণত anterior পার্টের দিকে annually গুলোকে নির্ধারণ করা হয়। Annually are the best
seen at anterior part of the scale. সাধারণত anterior region থেকে অ্যানোলি গুলোকে ভালো করে বোঝা যায় অথবা দেখা যায়। তারপরে আমরা চলে যাই আসলে পরে কি বলার চেষ্টা করছি, আমরা স্কেল মেথড নিয়ে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। বলছে কোন কোন ফিশের ক্ষেত্রে দুই ধরনের অ্যানোলি দেখা যায়, একটা ট্রু অ্যানোলি আর একটা হচ্ছে ফলস অ্যানোলি। বলছে ট্রু অ্যানোলি কোনগুলো, যেগুলো আসলে পুরো সার্কেলটা কমপ্লিট করে, এগুলোকে ট্রু অ্যানোলি বলা হয়। আর ফলস অ্যানোলি হচ্ছে যেটা একটা পুরো সার্কেল কমপ্লিট করে না, কোনো কারণে কোনো আনডিজারেবল ফ্যাক্টরের কারণে যদি কোনো অ্যানোলি কোনো যদি কোনো আনডিজারেবল ফ্যাক্টরের কারণে কখন যদি কোনো অ্যানোলি গ্রো করে এবং সেটা যদি কমপ্লিট না হয় সেটাকে বলা হয় ফলস অ্যানোলি। তো এই ফলস অ্যানোলি এবং ট্রু অ্যানোলি তোমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি কখনো কেউ গ্রোথ নিয়ে কাজ করতে যায় তখন তাকে অবশ্যই দেখতে হবে যে কোনটা ফলস অ্যানোলি কোনটা ট্রু অ্যানোলি। ফলস অ্যানোলি কখনোই কাউন্টেড হবে না। তাহলে স্যার সার্কুলি আর ফলস অ্যানোলি স্যার কি সেমই নাকি? হ্যাঁ, অনেকটা সেমই হয়, তবে অ্যানোলি গুলো কি হবে, অ্যানোলি গুলো একটু হবে, থিকনেসটা সার্কুলার থেকে বেশি হবে, মোটা হবে এবং ঘাড়ো হবে অ্যানোলি গুলা। কিন্তু একটা অ্যানোলি ট্রু অ্যানোলি পুরো সার্কেল কমপ্লিট করবে, কিন্তু ফলস অ্যানোলি পুরো সার্কেল কমপ্লিট করে না। বুঝতে পারছো? জি স্যার। আর আর সার্কুলি গুলো আরো পাতলা হবে এবং আরো কম হবে। বলো। স্যার আমরা কি স্যার ওই অ্যানুয়ালি গুলো দেখে মাছের এজ থেকে জানতে পারবো? হ্যাঁ, জানতে পারবো। প্রত্যেকটা অ্যানুয়ালি প্রত্যেকটা এজ কে নির্ধারণ করে, মানে একটা বছরকে নির্ধারণ করে। ঠিক আছে স্যার ওই অ্যানুয়ালি স্যার আসলে কোন পার্ট বা কিরকম করে স্যার জানতে পারবো স্যার অ্যানুয়ালি? স্যার ওখানে কি কোনো আলাদা কোনো চিহ্ন বা আলাদা কোনো প্রতীক আছে নাকি? না, আসলে সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যাবে আসলে যে অনেকগুলো সার্কেল দেখা যাচ্ছে। তাই জন্য মোটা যে সার্কেলটা, যেটা থিক সার্কেল, সেটাই হচ্ছে অ্যানোলি। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিক্যাল যখন শুরু হবে তখন যদি সুযোগ থাকে, স্কেল তো আমাদের আশেপাশে আছে, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো না। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটুকু জেনে নাও, সাধারণত তোমরা হয়তো তোমার নিজেদের বাড়িতে মাছ যখন আনে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো, যদি একটু ম্যাগনিফাইং গ্লাস থাকলে দেখতে পারো যে প্রত্যেকটা স্কেলের মধ্যে এরকম খাস দাগ আছে। তো মোটা যে দাগটা, মানে মোটা যে অংশটা পুরো সার্কেল কমপ্লিট করেছে, এটাকে বলা হচ্ছে অ্যানোলি। আর এটা একটা একটা ইয়ারকে নির্ধারণ করে আর কি। আচ্ছা, তারপরে আমরা পরে যাই আসলে। তো জেনারেল ফুকা প্রসেস আসলে একটা মাসকে একটা সরি একটা স্কেলকে কিভাবে আমরা প্রসেস করব সেটা আমরা দেখে নেই আসলে। ডিউরিং কালেকশন ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর টু স্যাম্পল দি সেম এরিয়া অন দি সেম সাইড অফ ইচ ইন্ডিভিজুয়াল। বলছে যে আমরা যখন একটা মাছকে স্টাডি করব তখন প্রত্যেক মাছের ক্ষেত্রে বা একটা ইন্ডিভিজুয়াল থেকে সবসময় একই জায়গা থেকে একই রিজন থেকে স্কেল গুলো কালেক্ট করতে হবে। যদি আমরা ডর্সাল সাইড থেকে নিই সবসময় এই ইন্ডিভিজুয়াল ডর্সাল সাইড থেকে নিতে হবে। যদি অন্য সাইড থেকে নিই তাহলে তাদের কম্পারিজনে আলাদা হয়ে যাবে আর কি। They insert the scale into scale envelope and then press in acetate slides, and it can be washed in distilled water and wrapped between the fingers. প্রথমে একটা প্রেস করতে হবে যাতে এর মধ্যে যদি আর কোনো ম্যাটেরিয়ালস থাকে সেগুলো যদি চলে যায়, অথবা তার থিকনেস কে কমে নিয়ে আসার জন্য, এবং তাকে ওয়াশ করতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে, দুই হাতের ফিঙ্গার আঙ্গুলের মধ্যে নিয়ে ওয়াশ করতে পারেন। তারপরে কি মাউন্ট দি স্কেল অন গ্লাস স্লাইড এন্ড ড্রাই ইন মডারেট হিট এট 37 ডিগ্রি সেলসিয়াস অর 100 ডিগ্রি ফারেনহাইট। বলছে গ্লাস স্লাইডে নিয়ে সেটাকে ড্রাই করতে হবে নরমাল টেম্পারেচারে বলা যায়, অথবা নরমাল ওভারনাইটও করতে পারো, অথবা তুমি ওভেনে দিয়ে করা যেতে পারে। Annually are counted using a microscope অথবা microfilm reader or other such micromagnification device। সাধারণত মাইক্রোস্কোপ নিচে দেখলেই সুন্দর করে বোঝা যায় আর কি। তুমি যে কোনো মাছের স্কেল, বিশেষ করে আমাদের রুই কাতলা মাছের স্কেলে যদি তোমরা মাইক্রোস্কোপ নিচে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে, এটা খুব কঠিন কিছু না। এখানে আরো কিছু কথা লেখা আছে, একটু বলি আমরা। সেটা হচ্ছে fish of a temperate region shows clear rings which are true marks। সাধারণত যেসব ফিশ টেম্পারেট রিজনে বসবাস করে তাদের ক্ষেত্রে এই রিং গুলো খুব সুস্পষ্ট হয়, কারণ সেখানে সিজনাল ভেরিয়েশনটা খুব সুস্পষ্ট। যেমন শীতকালে অথবা গ্রীষ্মকালে তাদের টেম্পারেচার ভেরিয়েশনটা অনেক বেশি এবং শীতকালে গ্রোথ রেটটা অনেক কমে যায়, এবং অথবা বলা যায় আমরা স্ট্যাগনেন্ট হয়ে যায়, স্টপ হয়ে যায়, এবং গ্রীষ্মকালে সেটা বেড়ে যায়। This is because there is a sharp difference between the temperature of two seasons. Summer, the period of faster growth, and the winter, the period of slow growth or no growth. Therefore, the calculation of age of fish by annually is most reliable in temperate fish. বলছে temperate region কোনটা জানো? স্যার গ্রীষ্মমণ্ডলীয়
অঞ্চলে যে ফিশ গুলো পাওয়া যায়? টেম্পারেট রিজন কোনটা? সাধারণত ইউরোপিয়ান রিজনকে টেম্পারেট রিজন বলা হচ্ছে আর কি, ইউরোপিয়ান অথবা নর্থ আমেরিকান রিজনকে টেম্পারেট রিজন বলা হচ্ছে। তো আমরা টেম্পারেট না, আমরা হচ্ছে ট্রপিক্যাল রিজন। তা আরেকটা কথা হলো, তাহলে বলা হচ্ছে রিলায়েবল হচ্ছে যেসব মাছের ক্ষেত্রে, যেসব ফিশগুলো টেম্পারেট রিজনে বাস করে তাদের ক্ষেত্রে এই স্কেল মেথডটা খুবই রিলায়েবল এবং খুবই কার্যকর ভাবে মানে কাজ করা যায়। কিন্তু ট্রপিক্যাল ফিশের ক্ষেত্রে একটু সমস্যা, কারণ এখানে গ্রোথটা মূলত শীতকালে একটু কমে যায়, কিন্তু তারপরেও গ্রীষ্মকালে আর শীতকালের মধ্যে তেমন কোনো সময় তেমন পার্থক্য থাকে না, কারণ টেম্পারেচার যদি খুব বেশি ভেরিয়েশন না করে। কারণ ওয়াটার টেম্পারেচার শীতকালে আমাদের দেশে টেম্পারেচার খুব বেশি লো হয় না। সেই কারণে দেখা যায় আমাদের দেশের মাছের ক্ষেত্রে হয়তো এতটা কার্যকরী না, যেটা টেম্পারেট রিজনে ফিশের ক্ষেত্রে স্কেল মেথডটা যতটা কার্যকরী। তারপরে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। কিরকম হয়, আমরা সাধারণত যদি একটা মাছের বয়স যদি 1 বছর থাকে, তখন তাদের মধ্যে অ্যানুয়ালি কিরকম থাকে। যখন একটা মাছের বয়স 0 থাকে, 0+ থাকে, তখন তাদের সাধারণত কোনো অ্যানুয়ালি থাকে না। আর যখন 1 হয় তখন একটা হয়, 1+ হলে একটা, 1+ প্লাস ফিউ সার্কুলি মোর দেন 1 year old বাট লেস দেন 2 years old, এরকম হলে সাধারণত একটা অ্যানুয়ালি থাকবে আর কিছু সার্কুলি থাকবে। আবার যদি 2 year হল, 2টা অ্যানুয়ালি থাকবে। আর যদি 2+ ইয়ার হয় তখন 2টা অ্যানুয়ালি থাকবে আর কিছু সার্কুলি থাকবে। লিমিটেশনটা আমরা আগেই বলে ফেললাম যে আসলে লিমিটেশন হচ্ছে মোর দেন 1 annually is added in the extreme condition of life। বলছে কিরকম মাছের ক্ষেত্রে মোর দেন 1 annually হতে পারে, একটা সাপ্লিমেন্টারি রিং তৈরি হতে পারে কোনো এক্সট্রিম কন্ডিশনে, এক্সট্রিম কোল্ড কন্ডিশনে, causes cessation of feeding and change in food quality or starvation at the time of spawning। বলছে কোনো বিশেষ মুহূর্তের ক্ষেত্রে তাদের এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা একটা লিমিটেশন। যখন কোনো একটা মাছ স্টারভেশনে থাকে, যখন তাদের স্পনিং এর সময় হয়, যেমন স্যামন ফিশ। আবার কোনো ফুড ওয়াটার কোয়ালিটি যদি অথবা খাবার কোয়ালিটি যদি কোনো ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায়, তখন হতে পারে, অথবা এক্সট্রিম কোল্ড কন্ডিশনে চলে গেলে কোনো কারণে। This method cannot be applied to those fishes which live in the water with more or less uniform temperature। যেসব মাছ সাধারণত ট্রপিক্যাল রিজনে বসবাস করে, তাদের ওয়াটার টেম্পারেচার যদি মোর অর লেস একই রকম থাকে, তখন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আরেকটা মেথডে বলা হচ্ছে নোন এজ মেথড। এই মেথডটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে হয়তো আমরা শেষ করে দেব, খুব বেশি নাই আমাদের আর। এখানে বলা হচ্ছে আমরা যদি কিছু আমরা টেক্সটে না যেয়ে যদি সরাসরি কথা বলি, এমনি কথা বলি যে কিভাবে হতে পারে আর কি। Determination of growth rate through this method requires the knowledge of age which can be known from the time of breeding। বলছে তুমি যদি একটা মাছ তুমি জন্মের পর থেকে তুমি যদি একটা এই ফ্রাই থেকে বা ফিঙ্গারলিং থেকে অথবা লার্ভি থেকে শুরু করো, তখন তুমি তার মাছ ফিশের এজটা তুমি জানো। একটা মাছ যখন তোমার চোখের সামনে ব্রিড করে, তুমি যদি স্পনিং করে তার লার্ভিটা নাও এবং সেখান থেকে যদি কন্টিনিউয়াস মনিটর করো এবং কন্টিনিউয়াস লেন্থ ওয়াইড তুমি মনিটর করো, তখন তার প্রতি সময়ের সাথে সাথে প্রতি সময়ে তার কিরকম দৈর্ঘ্য বাড়তেছে, ওজনে বাড়তেছে, লম্বায় বাড়তেছে, সেইটা যদি রেকর্ড রাখো, তাহলে তুমি কি করতে পারবা, একটা নির্দিষ্ট সময় পরে বুঝতে পারবো, পরে জানতে পারবো যে এই এজের ফিশ এইরকম হয়, এই গ্রোথ, এই লেন্থের ফিশ এরকম এজ হয়। এবং এই ফিশটাকে যদি তুমি যদি কোনো ট্যাগ দিয়ে ট্যাগিং করে আবার যদি রিইন্ট্রোডিউস করে দাও, ওয়াটার রিইন্ট্রোডিউস করে দাও, এবং পরবর্তী সময় সেই ট্যাগটাকে জাস্ট রিড করে তুমি সেই মাছের এই গ্রোথটা তুমি জানতে পারো। এটা মার্কিং ট্যাগিং একটা মেথড হতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগিং সিস্টেম আছে ফিশের ক্ষেত্রে। কিছু কিছু ট্যাগিং আছে যে চিপ সিস্টেম, একটা চিপ, কম্পিউটার চিপ বা এই ধরনের কিছু একটা নাম্বার তুমি যে ফিশের একটা এমন জায়গায় পুশ করে দেওয়া হয় সাধারণত, সেটা দিয়ে পরবর্তী সময় আবার ফিশকে ডিটেক্ট করা যায় এই ফিশটাই হচ্ছে এই ফিশ যেটাকে আমরা ট্যাগিং করেছিলাম। অথবা বিভিন্ন ফিনের মধ্যেও বিভিন্ন নাম্বার ট্যাগ করে দেওয়া যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সিস্টেমগুলো ডেভেলপের মাধ্যমে নোন এজ, এটাকে বলা হয় নোন এজ মেথড।
আরেকটা বলে কার্ভ মেথড। আমরা যদি কোনো একটা আগে একটা বলেছিলাম যে স্যার আজকে এতটুকুই থাক। আমাদের একটা স্লাইডই আছে আর তারপরে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা নিয়ে হয়তো আর কথা বলার প্রয়োজন হবে না। ঠিক আছে, কার্ভ মেথডটা একটু বলি আমরা। যদি কোনো মাসে ফিশের তুমি লেন্থ অথবা ওয়াইড কে সময়ের সাথে সাথে প্লটেড করে একটা কার্ভে, তখন এক ধরনের তুমি কার্ভ পাবে, এটাকে বলে সিগময়েড কার্ভ। সেই কার্ভ থেকেও গ্রোথ রেটকে নির্ণয় করা যায়, এবং সেই গ্রোথ রেটটা যদি আবার সময়ের সাথে সাথে তুমি আরেকটা কার্ভে তুমি পেস্ট করো অথবা আরেকটা কার্ভে যদি প্লট করো, তখন একটা যে কার্ভ পাবে সেটাকে বলা হয়েছে নর্মাল ডিস্ট্রিবিউটেড কার্ভ, অথবা লিনিয়ার প্যাটার্ন অফ কার্ভ পেতে পারো। আচ্ছা, লাস্টটা বলতেছিলাম আমরা, তোমাদের এখানে একটা সূত্র দেখো। ধরো আমরা স্কেল মেথডের মাধ্যমে কি বলতেছিলাম, যে একটা স্কেল মেথডের মাধ্যমে একটা ফিশের এজ কে আমরা নির্ধারণ করতে পারি। সেই এজ থেকে আমরা আসলে তাদের গ্রোথ প্যাটার্নকেও নির্ণয় করতে পারবো। কিরকম ভাবে, যে একটা ফিশকে যখন ধরা হলো একটা নির্দিষ্ট এজে, একটা নির্দিষ্ট সময় তুমি ফিশকে নিয়ে একটা তার থেকে স্কেল নিলা, তো ওই ফিশের একটা লেন্থ তোমাদের জানা আছে, এবং সেই স্কেলকে নিয়ে যখন তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে 3টে অ্যানোলি, অথবা এর বয়স হচ্ছে 3 বছর, তাহলে ওই অ্যানোলির যে দৈর্ঘ্য বা অ্যানোলির যে ডায়ামিটার, সেই ডায়ামিটার থেকেও কিন্তু তুমি একটা ফিশের এই গ্রোথকে ডিটারমিন করতে পারো। আমার এই কথাগুলো বোঝা গেছে কিনা জানি না। যে একটা স্কেলকে নিলে স্কেলের তিন ধরনের, একটা দুইটা অথবা তিনটা এরকম অ্যানোলি পাবা। সেই অ্যানোলি অনুযায়ী অ্যানোলি গুলোকে নির্ধারণ করে, অ্যানোলির যে দূরত্ব, তার ফোকাস থেকে একটা অ্যানোলি থেকে আরেকটা অ্যানোলির দূরত্ব, সেই দূরত্ব মেজার করে, এবং যে মাছটাকে বর্তমানে ধরা হলো সেই মাছের বর্তমান লেন্থ এর সাপেক্ষে যদি প্লট করো, একটা ফর্মুলায় ফেলে দাও, তাহলে ফিশের বিভিন্ন এজের লেন্থ কি পাবা, এবং সেই অনুযায়ী তাদের গ্রোথকেও তোমরা নির্ণয় করতে পারবা। এখন বুঝতে পারছো কিনা বলো? স্যার এটা কি ম্যাথ টাইপের আসতে পারে? দেখা যাক, এটা তো বলা যায় না। তো যদি না এই ম্যাথ টাইপে যদি আসতে পারে, তাহলে তো তোমাদেরকে এগুলা প্র্যাকটিক্যাল আগে করানো হবে, তারপরে আসবে আর কি, তাই না? এটা না ভয় পাওয়ার কিছু নাই। যদি এই ধরনের কোনো ম্যাথ তোমাদেরকে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, তাহলে তোমাদের আগে এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করানো হবে, তারপরে তোমাদের আসবে। ঠিক আছে? জি স্যার। কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা এটা আমি জিজ্ঞেস করতেছিলাম, যে এটা আমার এই ইকুয়েশনটা যদি দেওয়া থাকে, তো ইকুয়েশনে কি বলা হচ্ছে সেই ইকুয়েশনটা দেখে নিও, অথবা আগামী ক্লাসে আমরা কথা বলতে পারি এটা নিয়ে। আর আগামী ক্লাস মানে কালকে ক্লাসটা মনে হয় নাও হতে পারে আর কি, তোমাদের জানাই দেবো যদি না হয় আর কি। ঠিক আছে? জি স্যার। আর আজকে ক্লাসে যারা উপস্থিত ছিল তাদের একটা অ্যাটেন্ডেন্স আমাকে পাঠিয়ে দিও। মুঞ্জিয়া তো আমাকে আগের ক্লাসগুলো এখনো দেয়নি। স্যার আমি আজকে একদম সবগুলো পাঠিয়ে দিব একসাথে। ঠিক আছে মুঞ্জিয়া, ধন্যবাদ। আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর আগামী ক্লাস না হলে আমি জানিয়ে দেবো আগেই তোমাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।